দর্শক, আপনারা যে যেখানে বসে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন, আর আমন্ত্রণ জানাচ্ছি আগামী কিছু সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ঢাকায় থাকি। আজকে আমরা এই অনুষ্ঠানে যার সঙ্গে কথা বলবো তিনি অভিনেতা আমিন আজাদ। চলুন শুনি তিনি কি বলেন, আর তুলে নিয়ে আসি তার জীবনের অজানা কিছু কথা। আমিন ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা কথা শুরু করি শৈশব দিয়ে, কারণ প্রত্যেকের শৈশব আলাদা আলাদা হয়। আপনার শৈশবটা কেমন আমরা হয়তো নানাভাবে জেনেছি বিভিন্ন সময়, তবু আমাদের দর্শকের জন্য একটু বলবেন কেমন ছিল শৈশবটা। আসলে আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি শৈশবকালটা থাকে সবচেয়ে বেশি আনন্দের। এবং আমিও আমার জীবনে আমার যে শৈশবকালটা পার করে এসেছি, আপনিও পার করে এসেছেন, আমরা সবাই পার করে এসেছি, ওই সময়ের মতো আনন্দময় মুহূর্ত আমার মনে হয় এই জীবন আর আসবেও না, আসেও নি। স্মৃতিচারণ করলে যদি ফিরে যায় সেই শৈশবকালের যে কত ঘটনা আছে, সেগুলো মনে করেন যে অনেক সময় লেগে যাবে বলে শেষ করতে, সেই আনন্দময় মুহূর্তগুলো। তখন তো মনে করেন জীবনের অন্য কোনো তাড়না থাকে না, জীবিকার জন্য কোনো তাড়না থাকে না। হ্যাঁ, আমি অন্য দশজন সাধারণ মানুষের মতন ওইরকম হেসে খেলে, এই যে স্কুলে গিয়ে মারামারি করে খেলাধুলা করে সেভাবে বেড়ে উঠেছি। এবং সেই বেড়ে ওঠার মধ্যে নানান রকম স্মৃতি আছে। সেই স্মৃতিগুলি কিন্তু আলটিমেটলি জীবনের জন্য সবচেয়ে সুখকর স্মৃতি, সবচেয়ে সুখকর মধুর স্মৃতি। ছোটবেলায় আমাদের কিছু নাম থাকে, কোনো কোনো নাম ধরে হয়তো বন্ধুরা খেপায়, কোনো কোনো নামে পরিচিত হন কাছের মানুষদের কাছে। আপনি আমিন আজাদ পরের সময়টায় হয়তো হয়ে উঠেছেন যে এই নামটা প্রতিষ্ঠিত হয়েছে পর্দায়, কিন্তু ছোটোবেলায় কোনো না কোনো একটা নাম থাকে, সে নামটা ভালো অথবা মন্দ। মন্দ বলছি এই জন্য কোনো কোনো নাম শুনলে আমরা খেপে উঠি। ছোটোবেলায় আসলে কী নামে ডাকা হতো আপনাকে? না, আমার ডাকনাম আসলে আজাদ। ঠিক আছে, তো বিষয় যেটা হয় যে আমাদের অঞ্চলের কথাই যদি বলি, এক এক অঞ্চলের এক এক রকম ভাষা। তো বন্ধুবান্ধবরা তো অত শুদ্ধ করে আর আজাদ নামে ডাকতো না। কয়েকজন ছাড়া হয়তো সিনিয়র যারা ছিল তারা হয়তো বলতো যে হ্যাঁ আজাদ, কই যাও, কী করো, কেমন আছো। কিন্তু বন্ধু বান্ধবরা বলতো আজাদ দা, এই আছে না, এই আজাদ দা এদিকে আয়। হ্যাঁ, তো এইরকম আর কি, খুব বেশি বিকৃত হইতো না, কিন্তু এইরকম মনে করেন কারো নাম যদি তো মনির, এই মনিরা, পলাশ, এই পলাশা, এরকম আর কি। ছোটবেলায় একটা বড় সময় আমাদের কাটে মা বাবার সঙ্গে। সেই সময়টা আমরা মনে রাখি সারা জীবন। তারা আমাদের শাসন করেন, আদর করেন, সব কিছু তাদের সঙ্গেই, কারণ আমাদের জগৎটা তখন বাবা মার সঙ্গে। বাবা মার স্মৃতিচারণ যদি করেন, কেমন ছিল ওই সময়টা? বাবা মায়ের স্মৃতিচারণ করতে গেলে সবচেয়ে বেশি স্মৃতিটা হলো মায়ের সাথে, কারণ আমরা তখন গ্রামে থাকি, গ্রামের মানুষ। বাবা চাকরি করতেন ঢাকায়, আমি ছিলাম সংসারের বড় ছেলে। সেই রকম কী বলবো, আদর যত্নে আমি বেড়ে উঠেছি। আবার যখন শাসন করার যে বিষয়টা ছিল আমাদের সঙ্গে, মনে করেন এই সন্ধ্যার সময় বাড়ি ফিরবি, পুকুরে বেশিক্ষণ থাকবি না, এই শাসনগুলো ছিল। তারপর পড়ালেখার বিষয়টার প্রতি গুরুত্ব দিত, পরীক্ষার আগে। হ্যাঁ, পরীক্ষার আগে খুব, পরীক্ষার সময় যেটা হতো যে মনে করেন যে ফাইনাল পরীক্ষার আগে আবার মায়েদের আবার অন্যরকম একটা ছেলে মেয়েদের প্রতি যেটা থাকে, একটু ডিম দুধ খাওয়া, এই যে বিষয়গুলো ছিল, কে অনেকটা আন্তরিক সম্পর্ক মায়ের সাথে সন্তানদের হয়। এটা আপনারও হয়েছে, আমারও হবে না কেন? খুবই মধুর সেই স্মৃতি। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক যেটা থাকে সেটা তো থাকেই। আর বন্ধুর কথা যদি বলি, সেটা ভাই বোনদের সঙ্গে হয় বন্ধুত্ব। ভাই বোন কয়জন আপনারা, আর তাদের সঙ্গে সম্পর্কটা কেমন ছিল? আমার 2 ভাই 2 বোন আমরা। আমাদের ভাই বোনদের সাথেও আমার খুব চমৎকার সম্পর্ক ছিল। তবে এখানে একটা কথা বলি, আমার পড়ালেখার বিষয়টা আমি একটু বলি। সেটা হলো, আমি প্রাইমারি স্কুলে সম্ভবত ক্লাস 3-তে আমি যখন উঠি, আমার জ্যাঠা, আমরা বাবার বড় ভাইকে তো জ্যাঠা বলি, আমার জ্যাঠা রেলওয়েতে চাকরি করতেন। ওনার পোস্টিং ছিল লাকসাম, কুমিল্লার লাকসাম, বেশ বড় একটা রেলওয়ে জংশন। উনি ওখানে কর্মকর্তা ছিলেন। তো আমি ঠিক ছোট ছিলাম, তো কি মনে করে জানি না, আমাকে লাকসামে পাঠিয়ে দেওয়া হলো। আচ্ছা, হ্যাঁ, সেখানে আমার কাজিনরা সবাই, হ্যাঁ, কুমিল্লা লাকসামে, সেখানে আমার কাজিনরা সব রেলওয়ে জংশন কলোনিতে আমরা থাকতাম। সেখানেও খুব ভালো লেগেছিল। ভালো লেগেছিল কেন বলছি, একটা অন্যরকম কি থাকে না, কিছু কিছু জায়গায় একটা সাংস্কৃতিক পরিমণ্ডল, হ্যাঁ, আর কলোনির জীবনের মধ্যে একটা আলাদা একটা অন্যরকম একটা বিষয় আছে। সেগুলো কিন্তু খুবই
মানে সুখকর অনেক কিছু আছে আর কি, সবাই সবাইকে চিনি ইয়ে করি। তো যে প্রসঙ্গ থেকে কথাটা আসলাম, তো যার কারণে আমার যে ছোট ভাই বোনগুলো আছে ওদের সাথে আমার একটু ডিস্টেন্স হতো আর কি। আমি হয়তো 1 মাস পরে যেতাম, নিজের বাড়িতে নিজে মেহমানের মতো যেতাম, কিন্তু ভাই বোনদের সাথে যে সম্পর্ক সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, মানে এর চেয়ে আপন আর কি আছে। না, তবে আমার মনে হয় একটু দূরে থাকার কারণে হয়তো ওই যে স্বাভাবিক একটা ঝগড়াঝাটি যেটা হয় ভাই বোনদের সঙ্গে, এটা মনে হয় কম হতো। বিশ্বাস করুন কিনা জানি না, মানে অদ্যাবধি আমাদের ভাই বোনদের মধ্যে ঠিক সেই রকমের কোনো কিছু কখনো হয়নি। এবং আমি এখনও অনেকের সাথে গল্প করে বলি যে আমি কিন্তু আমার কোনো ভাই বোনকে কোনোদিন গায়ে হাত তুলি নাই, মারামারি করি নাই। হয়তো কখনো কোনো মতের একটু দ্বিমত হলে একটু জোরে কথা বলেছি বা একটু রেগে গিয়েছি, বাট এই পর্যন্তই। ঠিক ওই রকম যে অনেক হয় না, অনেক ভাই বোনদের মধ্যে মিলমিশ হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাবা মায়ের কারণে হয়তো আমরা যেই পারিবারিক আবহে আমাদের বেড়ে ওঠা, সেই জায়গা থেকে আমরা ভাই বোনদের মধ্যে সাংঘাতিক রকম মিল, এখন অদ্যাবধি আমরা ঠিক সেই অবস্থানে আছি। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক সেটা জানলাম, ভাই বোনের সঙ্গে সম্পর্ক সেটাও জানলাম, তবে অভিনয়ের সঙ্গে যে সম্পর্ক হয়ে ওঠার ব্যাপারটা তখন থেকেই হওয়ার কথা, কারণ হুট করে তো একজন মানুষ আর অভিনেতা হয়ে ওঠেন হয়ে ওঠে না। ছোটবেলায় অভিনয়ের বীজটা মূলত কিভাবে রোপিত হয়েছিল? সম্ভবত আমি তখন ক্লাস 6-এ পড়ি, মনে করেন যে বিদ্যুৎ নাই, হারিকেনের আলো। তখন কিন্তু এই শীতের সিজনে বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে কিন্তু নাটক হতো কিছু, হ্যাঁ হ্যাঁ, মঞ্চনাটক, মঞ্চ নাটক হতো, যাত্রাও হতো। যাত্রাও হতো। তো একটা নাটক ছিল, নাম হলো 1 ফোঁটা বিষ দাও। আমি এই মুহূর্তে মনে করতে পারছি না কার লেখা ছিল। তো সেখানে একটা শিশু শিল্পীর প্রয়োজন ছিল, আমার চরিত্রটার নাম ছিল বেলাল। সে ক্লাস 6-এ থাকার সময় আমি মঞ্চে ওঠার আমার সৌভাগ্য হয়েছিল ওই বেলাল চরিত্র সেটা অভিনয় কত করার সময়। সালের দিকে মনে হয় আনুমানিক? এটা মনে হয় 77, মানে 70 দশকের শেষ দিকে। শেষ দিকে। হ্যাঁ, তো ওই আমার সেখানে মানে ওইটাই আমার প্রথম অভিনয়ের মানে সূত্রপাত আর কি। তো গ্রামের সবাই তখন বলা বলি করতেছিল যে যে আজাদ তো খুব ভালো অভিনয় করছে। মানে মঞ্চে ওঠাটাই তো কঠিন কাজ। হ্যাঁ, এবং আপনাকে যেটা বলি যে আমরা যে রিহার্সাল করতাম হারিকেনের আলোয়, এবং আমরা যে শো করেছিলাম তখন কিন্তু বিদ্যুৎ পৌঁছায়নি আমাদের গ্রামে, হেজাক বাতির আলোয়। এবং মানে আমরা যখন রিহার্সাল করতাম, মানে সেই যে কীরকম একটা অবস্থা, এবং মানে মনে করেন যে এখন হয়তো আমরা পরিচিত হয়ে উঠছি, কিন্তু তখনকার ওইটুকুও কিন্তু আমাকে যে পরিচিতিটা দিয়েছে আমাদের গ্রাম সহ আশেপাশে গ্রামে, হ্যাঁ, ওইটা তো মনে করেন একটা অন্যরকম আমেজ। ওইখানে মনে করেন যে আমাদের চাচি, খালা, চাচা, মামা, দাদা এরাই দেখতে মানে দর্শক ছিল। তো তাদের কাছে আমি ওই মুহূর্তে একজন অভিনেতা হিসাবে পরিচিত পেয়ে যাই। খুবই স্বাভাবিক, কারণ এমন হয় যে টেলিভিশনে হয়তো এখন যে নাটকগুলি করেন সব তারা দেখেন না, কিন্তু সেই নাটক দেখেছিলেন, সেই নাটক দেখেছিল অল্প কিছু দর্শক। অন্তত ওইটা ওই সময়ের জন্য একটা বিশাল ব্যাপার। আপনার কাছের মানুষগুলো সবাই দেখেছিলেন। হ্যাঁ, অভিনয়ের শুরু হয়ে গেল আপনার মঞ্চে, তারপর টেলিভিশনের বিষয়টা আসে। কিন্তু তার আগে যদি একটু জানি যে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসা একটা বড় আয়োজনের ব্যাপার থাকে, একটা প্রস্তুতির ব্যাপার থাকে। কবে, কখন, কিভাবে ঢাকায় আসলেন? আচ্ছা, আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটা ছোট্ট স্মৃতি বলি, মানে আমার শৈশবের নাটকের বিষয়ে। আমি সম্ভবত তখন এসএসসি পরীক্ষার আগে আমাদের গ্রামে আরেকটি নাটক হলো। এই কথাটা বলার উদ্দেশ্য, সে নাটকে তখন তো বুঝেনি, মানে গ্রামে মেয়েরা তো ওইভাবে অভিনয়ের জন্য নানান প্রতিবন্ধকতার কারণে, শহর হলো একটা কথা ছিল, গ্রামে মেয়েরা তো আর অভিনয়ের সুযোগ পায় না। তো সেখানে নারী একটা চরিত্র ছিল। তো তখন সবাই সিদ্ধান্ত নিল যে এটা আমাকে করতে হবে, এবং আমি একটি নারী চরিত্রে অভিনয় করেছিলাম। চরিত্রটির নাম ছিল রাত্রি নামে, এবং আমি সেই রকম মেয়েদের পোশাক পরে যখন, নাটকের নাম কি ছিল? দুঃখিত, নাটকের নামটি এখন মনে পড়ছে না, অনেক আগের কথা। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। শুধুমাত্র মনে আছে আমাদের ওইখানে একটা নাচের একটা ব্যাপার ছিল। তখন চট্টগ্রাম থেকে হায়ার করে একটা মেয়েকে এনেছিল, কিন্তু নাটকের যে কেন্দ্রীয় মানে নারী চরিত্র, যে প্রধান যে নারী চরিত্র, সেটি আমি করেছিলাম। কিন্তু সেই অভিজ্ঞতাটা আসলে কেমন? গলার স্বর পরিবর্তন করতে হয়েছিল? হ্যাঁ, তা তো করতে হয়েছিল অবশ্যই, আমার দ্বারা যতটুকু সম্ভব। এখনকার মতন তো সেই রকম প্রস্তুতি আর ছিল না। একটা গ্রামে মনে করেন যে তখন 2-3 বছর একটা নাটক হতো, আমরা হয়তো 15 দিন 1 মাস রিহার্সাল দিয়ে তখন সেটা আমরা করেছি। কিন্তু আমি আয়না যখন নিজেকে দেখলাম যে না, মোটামুটি ওই আমার গেট আপ, আমাকে যেভাবে মেকআপ দেওয়া হলো, ওই লুকটা মোটামুটি আমার আসছে, আর আমি চেষ্টা করেছি আর কি। ওইটা তো মনে করেন মানে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল।
খুবই স্বাভাবিক, একটা ছেলে একটা মেয়ের অভিনয় করছে, সেটা কিউরিওসিটি মানে খুবই মানে কি বলবো যে তখন এলাকা এটা নিয়েও এক ধরনের সারা পড়ে গিয়েছিল আর কি। তারপর ঢাকায় আসার যে প্রস্তুতির কথা বললাম, আচ্ছা, এখানে এই প্রসঙ্গে আর একটা কথা বলি। পরবর্তীতে কিন্তু আমি আবার আমার লাকসাম আসা হয় এসএসসি পরীক্ষার আগে। তো সেখানে আমি একটি খেলাঘর সংগঠনের সাথে জড়িত হই। সেই সংগঠন একটি নাটক করে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের গল্প অবলম্বন, এবং সেই ছুটি গল্পের ফটিক চরিত্রের জন্য আমাকে সুযোগ দেওয়া হয়। বাহ। এবং আমি যদি বলি আমার অভিনয়ের দিকে ঝোঁকটা বেশি আমাকে ওই ফটিক চরিত্রের জন্য আমার হয়েছে। কারণ কি আপনাকে বলি, তখন মনে করেন আমি তো গ্রামে ছিলাম, তখন একটা মফস্বল শহরে এসেছি আমি লাকসামে, এবং সেখানে অলরেডি বেশ কয়েকটি নাট্য সংগঠন আছে। এখানে মনে করেন যে কে ভালো করলো না করলো এগুলো নিয়ে অভিনয় সংসদ নামে একটা নাট্য সংগঠন ছিল। তো তারা এই নাটকটি করলো, এবং ফটিক চরিত্রে সবাই আমার খুব মানে প্রশংসা করলো। মানে আমি জানি না, হয়তো এটা আমাকে সৃষ্টিকর্তা হয়তো আমাকে সেই থাকে না যে মানুষ চর্চা না করেও কোনোভাবে যেভাবে হয়তো আমি একটু ভালো করার সুযোগ হয়েছে। কারণ কথাটা এই কারণেই বলছি যে আমি যখন নাটকটা করে একটু সবাই আমার সুনাম করা শুরু করলো, পরবর্তীতে কুমিল্লার একটা জায়গা থেকে, এখন না আমাদের বিভিন্ন জায়গা থেকে কল আসে, তখন বলেছিল যে ফটিক চরিত্র করার জন্য আমাকে দরকার। বাহ। এইটাই আমার কাছে জীবনে খুব স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু আমার জ্যাঠা, উনি আবার আমার পড়ালেখার বিষয়ে খুব ইয়ে ছিল, উনি আবার ওইটাতে রাজি হয়নি। কিন্তু আমি তখনই আমার মনের মধ্যে একটা ইয়ে ছিল যে অভিনয়টা কি তাহলে আমি ভালো করলাম, যে সবাই যে আমার এত প্রশংসা করলো। এটা মনে করেন যে আমার অভিনয়ের একটা অন্যতম একটা টার্নিং পয়েন্ট ছিল আমার জীবনে, কিছু না বুঝে একটা চরিত্র করার মধ্য দিয়ে। তো ঢাকায় আসার বিষয়টা তো একটু জানবো। তখনই ঢাকায় আসলেন নাকি আরো অনেক দিন গ্যাপে? আমি এইচএসসি কমপ্লিট করে তারপর আমি ঢাকায় অনার্স ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই, তখন আমার এক ফ্রেন্ড আমাকে বললো যে পত্রিকায় এই নাট্যকর্মী নিয়োগ একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এই অভিনয় করবো নাকি তুমি? আমি বলছি তাই নাকি, কোন নাট্যদল? এই তা আমি বলছি হ্যাঁ। চলো তাহলে আমরা টিএসসিতে যাই, আমরা এই অ্যাপ্লিকেশান করি। হ্যাঁ, মজার ব্যাপার হলো যে আমার ওই অ্যাপ্লিকেশানটা আমার অ্যাপ্লিকেশানটা আমার বন্ধু লিখে দিয়েছে। তারপর টিএসসিতে যেদিন আমাদের অডিশন হবে সেদিন আমি গেলাম। তো আমি তো আর অত মানে খুব বেশি প্যারা নিচ্ছিলাম না, যে ঠিক আছে যাই দেখি, হইলো না ওইরকম। টিএসসির দোতলায় যখন আমি অডিশনের জন্য আমি যখন রুমে ঢুকলাম, রুমে ঢুকে তো আমি অবাক। আরে মামুনুর রশিদ, আজিজুল হাকিম, নাজমা আনোয়ার, এদেরকে তো টিভিতে দেখি, তার মানে এরা এই নাট্যদলের। এর আগে আমি কিন্তু জানতাম না যে আরণ্যক নাট্যদলে কারা আছে কি আছে, এটা আমার একেবারেই অজানা ছিল। আমি তো মানে অবাক হয়ে গেলাম। তারপরে তো বড় মানুষ থাকতে পারে, হ্যাঁ, না আমার ধারণা ছিল না। আমি তো কি বলবো, খুবই নার্ভাস। আমাকে মধুসূদনের কবিতা আবৃত্তি করতে দিলেন আমাদের প্রয়াত নাট্যকার মান্নান হীরা, চমৎকার একজন মানুষ। উনি আমাদের অনেক নাটক লিখেছেন, আরণ্যকের একজন, মানে আমাদের দলকে সমৃদ্ধ করেছে ওনার নাটক। উনি আমাকে এই মধুসূদনের কবিতা আবৃত্তি করতে দিলেন। আমি তো ভুলভাল পড়ে মোটামুটি মানে একদম কনফিডেন্স নিয়ে পড়ছে, কিন্তু অনেক ভুলভাল হয়েছে উচ্চারণে আর কি। তো যাই হোক, সব কিছু মিলে আমি আর ওইটা নিয়ে আর আমাকে অনেক প্রশ্ন করছে, আমি কী নাটক দেখছো, কী করছো, এই হামতাম এগুলো কী করছেন টরছেন, দিয়ে আমি চলে আসছি। তো আমার আর মাথায় ছিল না যে কবে রেজাল্ট দিবে। কয়েকদিন পর আমার ফ্রেন্ড আমাকে পিঠে থাপ্পড় দিয়ে বলে যে মিয়া তুমি টিকছো, আমি তো ঠিকই নাই। আমি বলছি তাই নাকি, কী বলো? পরে দেখি যে টিসি যে ঢুকতে যে গেটটা আছে ওইখানে একটা তালিকা আছে, সেই তালিকায় দেখি যে আমার নাম লেখা আছে। আমিন ভাই, পরীক্ষায় উত্তীর্ণ হলেন, অর্থাৎ আরণ্যক যে লোক নিবে বা নাট্যকর্মী নিবে, সেখানে আপনি ভালো করলেন অন্তত তাদের দৃষ্টিতে। আপনি যদিও সন্তুষ্ট ছিলেন না, তারা আপনাকে নিয়ে নিল, তালিকায় আপনার নাম দেখলেন। তারপরেও তো কিছু কার্যক্রম থাকে, ওই কার্যক্রমগুলো কেমন ছিল? ওই কার্যক্রমটা আমার জন্য একটু ইন্টারেস্টিং ছিল। সেটা হলো কি, মনে করেন আমি তো গ্রামে মফস্বলে এই দু একটা নাটক করে আমি মানে করেছি, এইটুকু শুধু আমার অভিজ্ঞতা ছিল। কিন্তু গ্রুপ থিয়েটার এটা তো তখন আমার মাথায় ওইভাবে ছিল না। তো আপনি তো জানেন যে প্রতিটা নাট্যদলে যখন নতুন নাট্যকর্মী নিয়োগ দেয় তাদেরকে একটা কর্মশালা দেয়। তো সেই কর্মশালায় গিয়ে আমার একটা অভিজ্ঞতা হলো। অভিজ্ঞতাটা কীরকম, মামুনুর রশিদ ভাই সহ অন্যান্য যারা সিনিয়র, তারা বিভিন্ন
মানে বক্তব্য রাখা শুরু করলে, নাটক নিয়ে, নাটক করলে কী করতে হবে, থিয়েটার করলে কী করতে হবে, এই যে অনেকগুলো শুনে তারপরে আমরা যে একটা কর্মশালা শুরু করলাম, সেই কর্মশালা গিয়ে আমি দেখলাম যে আইরি এটা এত কঠিন, আমি ঢাকা শহরে মানে এটা পড়াশোনা করতে আসছি, এগুলো কী করবো, কী করে না দূর, এগুলো করুন না। তারপর আবার এক্সারসাইজ করায়, ওই যে মানে এই নানান রকম ইয়োগার মতো করায়, তারপরে আবার বলে যে আপনি মনে করেন এক্সারসাইজ করার পরে যখন বলে যে আপনার শুয়ে পড়ুন, আপনি এখন নিজেকে খুব মনে করেন আপনি হালকা হয়ে আছেন, আপনি এখন মেঘে ভাসছেন, এরকম নানান কথা বলা, আমি তো দূর, আমার এগুলো কিছু মেঘেও ভাসতে পারতেছি না, এগুলো কেউ আমি আর করুন না জায়গা। এরকম একটা চিন্তা ভাবনা করে আমার এর মধ্যে কয়েকজন বন্ধু বান্ধব হয়ে গেছে, আমরা প্রায় 40 জনের মতো আমরা টিকেছিলাম আর কি। সেই তো পরে কই যে না অসুবিধা নাই, দেখো না অনেক বড় নাট্য দল, একটু ইয়ে করো, দেখো ঠিক হয়ে যাবে, মেনে নাও। হ্যাঁ, পরে কিছু বন্ধু বান্ধব হয়ে গেল, তো তাদের কারণে আমি থেকে গেলাম, সঙ্গদোষে, হ্যাঁ সঙ্গদোষে থেকে গেলাম। তারপরে আস্তে 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 জানলাম, তারপরে তো থিয়েটারের মায়ে পড়ে গেলাম। তারপরে শুরু হলো অন্যরকম এক পথ চলা। সেই পথ চলতে চলতে এই অদ্যাবধি আমি আজকে এখানে আছি। আমিন ভাই, আপনি গ্রামে নাটক করেছেন, মঞ্চ নাটক, তারপর ঢাকায় এসে আরণ্যকের সঙ্গে যুক্ত হলেন। তবে প্রত্যেক নাট্যকর্মীর একটা স্বপ্ন থাকে টেলিভিশনের সামনে কাজ করার, ক্যামেরার সামনে কাজ করার। সেখানে সেই স্বপ্ন সবার হয়তো পূরণ হয় না, আপনার পূরণ হয়েছে, সেটা কত সালে? এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আপনি যেটা বলেছেন যে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর একটা স্বপ্ন থাকে কখন নিজেকে টেলিভিশনের পর্দায় দেখবে, তো সেটা আমার দলে যোগ দেওয়ার আরও অনেক পরে হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, আমরা যারা থিয়েটার করি, থিয়েটারকে সত্যি মন থেকে ভালোবাসি। আমরা যে মানে তখন থিয়েটার প্রতি এত নিবেদিত প্রাণ ছিলাম, এতটা আবেগ ছিল আমাদের থিয়েটারের প্রতি, এতটা ভালোবাসা ছিল যে তখন আমার যে বেসিক এডুকেশনটা চাইতে বেশি মনে হতো এটাই যেন কম্পালসারি। এবং এই যে মনে করেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমরা দিনের পর দিন নাট্য চর্চার সাথে আমরা যারা ইনভলভ ছিলাম, আমাদের যে মানসিকতা ছিল তখন ঠিক টেলিভিশনের পর্দায় নিজেকে দেখব অতটা ক্রেজি ছিলাম না, কিন্তু স্বপ্ন ছিল যে একদিন তো অবশ্যই আমি আমার নিজেকে ওই মাধ্যমে দেখাতে চাই। কিন্তু আমরা থিয়েটারটাকে ভালোবেসে এমনভাবে এত নিবেদিত ছিলাম যে এই মঞ্চ নাটকে কোন চরিত্রটার সুযোগ পাবো, কোনটাতে ভালো করব, এই সব কিছু মিলিয়ে। তো সেটা করতে করতে আমাকে প্রায় দীর্ঘ 9 বছর অপেক্ষা করার পরে আমাদের নাট্যগুরু শ্রদ্ধেয় মামুনুর রশিদ আমাকে সুযোগ দিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের একটি ধারাবাহিকে। সেটা হলো 93-র মাঝামাঝি। তার মানে আমি আরণ্যকে যোগ দিয়েছি 86-এর দিকে, আর আমি টেলিভিশনে যাওয়ার উনি আমাকে সুযোগটা দিয়েছেন 93-তে। এটা দীর্ঘ সময় পর, মানে মোটামুটি কিছুটা পরীক্ষিত হয়ে নিশ্চয়ই উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন। এখানে একটা কথা বলে রাখি, উনি যে আমাকে নিয়ে চরিত্রটা লিখেছেন এটা কিন্তু আমি জেনেছি জাস্ট আমাকে ডাকার কিছুদিন আগে। উনি মঞ্চে নিঃসন্দেহে উনি হয়েছেন যে নায়িকা দিয়ে একটা সুযোগ দেওয়া যায়, হ্যাঁ, এবং সুযোগ উনি দিলেন। সেই নাটকটির নাম ছিল ইতিকথা, এবং তারপর তো জানেন সেই নাটকের মধ্য দিয়েই আমাদের পরিচিতি দর্শকের কাছে। একদম প্রথম নাটক সাধারণত আমরা দেখি বা প্রথম কাজ আমরা দেখি, ততটা খোঁজ খবর থাকে না, অনেকেই দেখেন না বা বিশেষ কোনো পরিচিতি আনেন না কোনো অভিনেতার ক্ষেত্রে। কিন্তু আপনার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটেছিল। সেই জামাল কামাল চরিত্র আপনাকে ব্যাপক পরিমাণে পরিচিতি দিয়েছিল। আপনি যখন প্রথম দিন জানলেন যে এই চরিত্রটাতে আপনাকে অভিনয় করতে হবে, তখন আপনার কেমন লেগেছিল আর কিভাবে আসলে নিজেকে মানিয়ে নিয়েছিলেন? শুরুতেই বলি যে আমি আসলে খুবই সৌভাগ্যবান যে এরকম একটা সুযোগ আমাকে মামুনুর রশিদ ভাই দিয়েছে। ওনার প্রতি তো কৃতজ্ঞতা শেষ নেই। উনি আমাকে মঞ্চে তৈরি করেছেন, উনি আবার আমাকে ভিজুয়াল মিডিয়াতেও ওনার ধারাবাহিক নাটকে আমাকে সুযোগ দিয়েছেন। তো শুরুতে আমি কিন্তু অতটা ভাবিনি, আমার তো ভয় কাজ করতো। এবং আপনি জানেন যে তখনকার আমাদের একটি নাটক শুটিং হওয়ার আগে আমরা মিনিমাম 3 থেকে 4 দিন আমরা রিহার্সাল দিতাম। তো সেই রিহার্সাল রুমটা আমরা যারা নবীন ছিলাম, সেখানে যে সমস্ত প্রবীণ শিল্পীরা ছিল, ও মাই গুডনেস, ফেরদৌসী মজুমদার, শর্মিলী আহমেদ, আমিরুল হক চৌধুরী, মামুন ভাই নিজে, তারপরে তখন এখানে একটা কথা না বললেই নয়, আমরা একটা জুটি ছিলাম, তুষার খান আর আপনি। জামাল কামাল, জামাল হলো তুষার খান আর আমি হলাম কামাল আমিন আজাদ। তো চরিত্রটা ছিল যে আমরা গ্রামেরই ছেলে, কিন্তু আমরা একটু মজা করে বেড়াই, ঠিক আছে।
অন্য 10 জন গ্রামবাসীর মতোই, কিন্তু আমরা এই বাড়িতে ওই বাড়িতে যাই, একটু পজিটিভ ক্যারেক্টার, একটু মানুষের এই উপকার করার চেষ্টা করি, যারা অন্যায় করে তাদেরকে নিয়ে একটু ইয়ে করি, হাস্যরস করি, এরকম একটা মজার চরিত্র। তো এই নাটকটি যে এইভাবে আমাদের চরিত্র দর্শকপ্রিয় হয়ে উঠবে তখন কিন্তু আমরা ভাবিনি। আমার মনে হয় 2 পর্ব অথবা 3 পর্ব যাওয়ার পরে আপনি জানেন যে একটি গান ছিল, মামুন ভাই লিখেছিল যে এখানে জামাল কামাল গান গায়, আমাকে বলা হলো যে একটা গান বানাও, এটা নিয়ে কি করা যায়। এটাও একটা ইতিহাস। মামুন ভাই কিন্তু আমরা যে গানটা গেয়ে জনপ্রিয় হয়েছিলাম, মানে গানটাও জনপ্রিয় হয়েছিল আমাদের ইয়ের মাধ্যমে, জামাল আর কামাল রে ভাই, জামাল আর কামাল। তো ওইটা আমি একবার কুদ্দুস বৈতির একটা গান একবার ভাবছিলাম যে সোনা বন্ধু তোমায় মনে হলো, ওইটা নিয়ে আমরা বাঁধবো। পরে একদিন আমি রিক্সা করে যাওয়ার সময় একটা হোটেলে শুনি একটা হিন্দি গান বাজতেছে, চলিকা পিছে কে আয়, চলিকা পিছে কে আয়। ওই গানটা যখন আমার মাথায় ঢুকলো তখন আমি মিলে নিলাম চলিকা পিছে কে আয়, জামাল আর কামালের ভাই। এই আমি মানে কয়েকটা লাইন লিখে ফেললাম। রেকর্ডিংয়ের স্টুডিওতে রেকর্ডিংয়ের দিন আমি এই গানটা, ওই যে আমাদের একটা ইয়ে ছিল যে আমরা ওই একটু হালকা নেচে নেচে আমরা গানটা গ্রামের একটা ইয়েতে বাজারে না কোথায় যেন পরিবেশন করছি, এই গানটা আপনার ব্যাপক সাড়া পড়ে গেল। কিন্তু আমি ভাই, আমার তো এই গান শুনতে ইচ্ছে করছে আপনার গলায়। আমি তো গানের শিল্পী না, তারপর আপনি যেহেতু শুনতে চাচ্ছেন আপনাকে একটু শোনাই। ওই সুর ওইটাই, শুরুর দিকে আমরা টুক 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 ছিল না, সেটুকু আমরা দিছি আর কি, মানে এটা পোংটামি করে মানে যত করা যায় ওইরকম টুক 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 হো জামাল আর কামাল রে ভাই, জামাল আর কামাল, হো জামাল আর কামাল রে ভাই, জামাল আর কামাল। আমরা তো হাট বাজারে, আমরা তো হাট বাজারে, বেহুলা লক্ষিন্দরার সংসাজি সংসাজি টুক 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 টুক, এই ছিল আর কি, বুঝছেন। তো যাই হোক, ওই সময়ের দর্শক তাদের এটা খুব ভালো লেগেছে, কারণ আপনি জানেন আমরা যখন এই নাটকটি করি তখন বাংলাদেশে ওইভাবে কোনো চ্যানেল আসেনি, তখন দর্শকদের একমাত্র জায়গা হলো বাংলাদেশ টেলিভিশন। দর্শকদের বলতে শুধু না, যে আমাদের বিনোদনের একমাত্র মাধ্যম, বিনোদনের একমাত্র মাধ্যম ছিল। আর তখনকার নাটকগুলো খুব চমৎকার নাটক হতো, আপনি তো জানেন। তো সেই ক্ষেত্রে বলবো যে আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা এই চরিত্র দুটির মধ্য দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছি। আমিন ভাই, আমরা তো জানি যে ইতিকথা নাটক, যেটাতে আপনি সেই কামালের চরিত্র অভিনয় করেছিলেন, জামাল কামাল জুটির কামাল, সেখানে অনেক গুণী শিল্পী ছিলেন। সবচেয়ে উল্লেখ করার মতো যে ব্যাপারটা, সেটা হচ্ছে সালমান শাহ ছিলেন এই নাটকে অভিনয় শিল্পী হিসেবে। হ্যাঁ 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 হ্যাঁ। তার সঙ্গে অভিনয়ের বা একই নাটকে অভিনয় করছেন, সেই অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? অভিজ্ঞতাটা খুবই মজার ছিল, কারণ হয়েছে কি যে যদিও সে তখন মোটামুটি ফিল্মে এসে কিন্তু তখন ভালো পরিচিতি পেয়েছে। এই নাটকে সে আমাদের যে প্রযোজক আলাউদ্দিন আহমেদ ছিলেন, উনি আমাদের ছোটো ভাইয়ের মতোই দেখতেন, খুবই ভালো মানুষ। ওনার অনুরোধে, মামুনুর রশিদের অনুরোধে উনি আমাদের সিরিয়ালে অভিনয় করার জন্য রাজি হন এবং পরবর্তীতে উনি অভিনয় করেন। এবং এত চমৎকার একটা মানুষ, আমরা বন্ধুর মতো হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এবং এই প্রসঙ্গে আমি আপনাকে বলি, একটা দৃশ্য ছিল তখন ওকে ইয়ে করার জন্য আমরা, আমাদের আচরণ দেখে সে খুব মানে ইমপ্রেস হতো। তখন ওকে নিয়ে একটা গান বানছিলাম, 3 পাগলের হলো মেলা নদে এসে, ও বসে বসে আমাদের এই সমস্ত দেখে। আর নাটকের বাইরে আমাদের সাথে চমৎকার একটা সম্পর্ক ছিল। আমরা তখন শুটিং করতে যেতাম আশুলিয়ার দিকে, অনেক দিন ওর গাড়িতে করে আমরা গিয়েছি। এত ফ্রেন্ডলি এবং কি বলবো যে সে, আরেকটা তার সবচেয়ে বড় গুণ, সে যেমন মানুষ হিসেবে চমৎকার ছিল এবং অভিনয়ের প্রতি সে সাংঘাতিক, মানে একটা কি বলবো যে তার যে মনোযোগ, চেষ্টা দেখার মতো। তার সাথে যে আমাদের মানে কীরকম একটা আন্তরিক সম্পর্ক ছিল, এটা বলে বোঝানো যাবে না। বাংলাদেশের ঐতিহ্যবাহী যে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি, সেখানে যারা অভিনয় করেন তারা খুব সহজে দর্শকের কাছাকাছি চলে যান, আর তাদেরকেই আসলে সেখানে বাছাই করা হয় যারা কাছাকাছি যাওয়ার যোগ্য, অর্থাৎ সেভাবেই শিল্পী নির্বাচন করা হয়। সেই নির্বাচিত শিল্পীদের মধ্যে আপনি একজন। প্রথম কবে শুরু হলো, কিভাবে শুরু হলো? এটা ওই যে আমরা একটু আগে বললাম যে নাটকটি করেছিলাম ইতিকথা, জামাল কামাল হিসাবে যখন আমরা পরিচিতি পেয়ে যাই, তখন হানিফ সংকেত ভাই তার কিছুদিন পরে আমাকে স্মরণ করেন ইত্যাদিতে কাজ করার জন্য। তো আমি তো খুবই খুশি।
ছোটোবেলা থেকে আমি 94 সালের দিকেই। 94টা সম্ভবত 94 অথবা 95 শুরুর দিকে, আমার এক্স্যাক্টলি সময়টা মনে নেই, কাছাকাছি সময় হতে পারে। তো আমি তো মানে খুবই এক্সাইটেড, কারণ ইত্যাদি আপনি তো জানেন, নিজেও বললেন যে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় একটি ম্যাগাজিন অনুষ্ঠান। তো আমি খুবই এক্সাইটেড এবং শুরু করলাম। এবং পরবর্তীতে জামাল কামাল হিসাবে যে আমি দর্শক পরিচিতি পেয়েছি, ইত্যাদি আমাকে আরেকটা পরিচিতি এনে দিয়েছে। তার একমাত্র কারণ হলো বিপুল সংখ্যক দর্শক ইত্যাদি দেখে, এবং ইত্যাদি একটি অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান আমাদের দেশের। হ্যাঁ, এবং এটা গর্ব করার মতো যে অদ্যাবধি কিন্তু সেই সুনামটা তারা ধরে রেখেছেন আমাদের হানিফ সংকেত ভাই। তারপর আপনাকে যখন প্রথম চরিত্র দেওয়া হলো ইত্যাদিতে বা স্কিট দেওয়া হলো, সেটার ধরনটা মনে আছে, মানে কোন বিষয়ের উপর ছিল? হ্যাঁ, মনে আছে। আমার তখন কো-আর্টিস্ট ছিলেন আমাদের শিরিন বকুল আপা। তো সেটা ছিল যে একটা কাপড় ধোয়া টোয়া নিয়ে আর কি, যে আমাকে বললো যে এই তুই যেটা কাপড় আনছিস, তুই না বললি যে এটা খুব পাকা রং, কিচ্ছু হবে না, হ্যাঁ সেটা। তো আমি বললাম যে হ্যাঁ, আমার তো তাই বলছে। কই এটা তো ধোয়ার পরে তো সব রং উঠে গেছে। পরে আমি বললাম যে না, আসলে ওই কাপড় পাকা রং না, ওই যে কোম্পানির নামই হলো পাকা রং, ওই সিল ক্যামেরা আছে, এইরকম একটা বিষয় নিয়ে সম্ভবত শুরু হলো আর কি। এর পরবর্তীতে আমি যখন আস্তে আস্তে শুরু করলাম, তারপর মানে আমাকে হানিফ ভাই মোটামুটি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাকে ডাকার চেষ্টা নিয়মিত হয়ে গেলাম, এবং গুরুত্বপূর্ণ প্রতিটা স্কিডে তো একটা দুইটা গুরুত্বপূর্ণ চরিত্র থাকে, সেখানে আমাকে দিলেন। তবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আপনি হয়তো জানেন যে ইত্যাদির আর একটা আলাদা সেগমেন্ট ছিল যে ইংরেজি ছবির বাংলা ডাবিং। এই ডাবিংয়ে হানিফ ভাই আমাকে সুযোগ দিলেন, এবং অনেক মজার এই যে ইংরেজি ছবির বাংলা ডাবিং আমি করেছি, যেটা অনেক দর্শক জানে না, কিন্তু তিনি নিজেও করেছেন। উনি প্রধান চরিত্রে থাকতেন, দ্বিতীয় প্রধান বা তৃতীয় প্রধান চরিত্রে আমি বহু ইত্যাদি করেছি, গলাটা একটু নকল করে ডিফারেন্ট ক্যারেক্টার, এবং সেটা খুবই মজার হতো। ওটার কোনো স্ক্রিপ্ট ছিল না, উনি যেটা করতেন সেটা মনিটরে দেখে নিজে উনি স্ক্রিপ্ট বানাতেন, আমরা ইম্প্রোভাইজ করে ওটা বলতাম, লিপটা মিলাতাম। পরবর্তীতে দেখতাম যে একটা চমৎকার জিনিস দাঁড়িয়েছে, এবং সেটা খুবই ইত্যাদির অন্যতম একটা দর্শকপ্রিয় ছিল, তাই না? হ্যাঁ, তো এটা আমি খুব সৌভাগ্যবান যে উনি আমাকে সেই জায়গাটায় মানে কাজ করার সুযোগ দিয়েছিল। আমিন ভাই, আপনি অভিনয় করেছেন বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিচালক আপনাকে পরিচালনা করেছেন, আপনি পরিচালিত হয়েছেন, কিন্তু একটা সময় আপনার মনে হয়েছে যে আপনি পরিচালনা করবেন। সেই স্বপ্নটা কখন থেকে, কিংবা সেই ইচ্ছাটা কখন থেকে, তারপর পূরণ হলো কবে? আচ্ছা, সেটা বলি। আসলে পরিচালনায় আসা আমার কোনো স্বপ্ন, সত্যি কথা বলতে, ছিল না। এই জায়গাটায় আমাকে আমার এক বন্ধু, আমরা একসাথেই অনার্স মাস্টার্স ছিলাম, তো সে দেশের বাইরে থাকে, সে মাঝে মাঝে আসে, তার সাথে দেখা হয়। একদিন কথা প্রসঙ্গে বললো যে এই তুই কিছু নাটক বানা। আমি বলছি না রে ভাই, আমি অভিনেতা, আমি ডিরেকশানে যেতে আমি আগ্রহী না। দূর, এতদিন নাটক করস, এই থিয়েটার করছ, তুই পারবি, কর। তো সেই বন্ধুর অনুপ্রেরণায় আমি নাটক নির্দেশনায় আসি, এবং আমার খুব সৌভাগ্য যে আমি ভালো নাট্যকার স্ক্রিপ্ট পেয়ে, ভালো শিল্পী দিয়ে আমি মানে আমার নাটক, প্রথম যে 2টা নাটক বানাই আমি নির্মাণ করতে পেরেছিলাম। এবং নাম 2টা শুনি। হ্যাঁ, আমার প্রথম নাটকটার নাম ছিল জামাই দাওয়াত, বৃন্দাবন দাসের রচনায়। আপনারা তো জানেন উনি খুবই কি বলবো যে একটা স্বনামধন্য একজন নাট্যকার, তার গুণের কথা বলে শেষ করা যাবে না। যেমন চমৎকার মানুষ, তেমন চমৎকার লেখেন, চমৎকার অভিনয় করেন। এবং আমি যে নাটকটা করেছি, সেই নাটকের যে শিল্পীরা ছিল, তাদের মানে কি বলবো যে তারা সবাই স্বনামধন্য। তো আমার সেই নাটকে আপনার অনেক গুণী শিল্পীর সমাবেশ ছিল, তো যার কারণে মানে পরিচালক হিসেবে আমার নিজেকে ক্রেডিট দেব না। হ্যাঁ, টেকনিক্যাল বিষয়গুলো তো ছিল, ভালো ক্যামেরা ছিল, বা আমি শর্ট ডিভিশন বা যা কিছু নিজের অভিজ্ঞতা ছিল সেভাবে তো করার চেষ্টা করেছি। কিন্তু গল্পটা ভালো হওয়াতে নাটকটি খুব জনপ্রিয়তা পায়, এবং কি বলবো যে প্রথম যে ঈদ উপলক্ষে সে নাটকটি প্রচারিত হয়, ওটা প্রচারিত হওয়ার পরে ওই চ্যানেল থেকে বলা হলো যে এটার সিকুয়েল করার জন্য। তো পরবর্তীতে যে নাটকটা করলাম, সেটা দাদারই তো লেখা ছিল জামাই দাওয়াত, পরেরটা হলো জামাই দাওয়াত পাইছে।
আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়েছিল নাটক, খুব সিম্পল একটা ঘটনাকে যে এত চমৎকারভাবে উপস্থাপন করেছে উনি। তো আমি 2টা নাটক করলাম ওনার লেখায়, খুব চমৎকার। তো এখানে যে কথাটা বলা উচিত আমি মনে করি সেটা হলো যে নির্দেশনার কিন্তু একটা আলাদা প্যারা আছে। প্যারাটা হলো কীরকম, যে আপনি নাটকে কাস্টিং থেকে শুরু করে, নাটকের শুটিং থেকে শুরু করে, এডিটিং, মিউজিক, এগুলো সব কিছু করার পরেও আরও কিছু ঝামেলা থেকে যায়। সেটা যতক্ষণ পর্যন্ত না আপনি ডিরেক্টর হচ্ছেন, মানে ততক্ষণ ছাড়া আপনি বুঝতে পারবেন মানে না। পুরো প্যাকেজটা যখন না হয়, যেমন এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার নাটকটা প্রচার হওয়ার জন্য তো আমি জমা দিয়েছি যথারীতি। তো ঈদ উপলক্ষে যাবে, আমি দুপুরবেলা আমি লাঞ্চ করতে বসছি, আমার সময় চ্যানেল থেকে ফোন আসলো যে ভাইয়া নাটকটা যে আপনি যে ফরম্যাটে দিচ্ছেন সেই ফরম্যাটে তো আমাদের এখানে রিসিভ করছে না, আপনাকে আমি বলতেছি আপনি এই ফরম্যাটে আপনি এটা আবার নিয়ে আসেন। আমি যে হ্যাঁ বলেন কি আজকে রাতে তো যাবে, এখন কী করবো, দাঁড়ান আমি দেখি। সাথে সাথে এডিটরকে ফোন দিলাম, এডিটরকে ভাইয়া আমি তো গাবতলি আছি, আমি তো বাড়ি চলে যাচ্ছি টাঙ্গাইল। আমি যে সর্বনাশ, আমি যে এই অবস্থা আমার নাটকের, এই ফরম্যাটটা আপনি কোনটা দিচ্ছেন এটা তো ওইখানে অ্যাকসেপ্ট করছে না। দাঁড়ান আমি ফোন দিচ্ছি আপনাকে, ওই আমার চ্যানেলে প্যানেলে ও আছে, আপনি যান। গেলাম আবার ওই চ্যানেল থেকে হার্ড ড্রাফটটা নিয়ে আসলাম, কারেকশন করলাম, তারপর আবার গেলাম। এই তোগুলো একটা প্যারা। তারপরে মনে করেন যে যেটা অভিনেতাদের ক্ষেত্রে হয় না, তারপরে মনে করেন যে আবার পেমেন্টটা পাওয়া নিয়ে তো একটা ঝামেলা আছে, যেটা একটা বাস্তবতা। ওইটা আমার ফ্রেন্ডের যদিও কোনো চাপ ছিল না, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে যে আমি ওইটা কখন পাবো, কখন দিবে, বা ওইটা কি পুরোটা দিচ্ছে কি না, এই যে একটা বিষয় ছিল। ওইটা মনে করেন যে কিছুটা আমার একটু তিক্ত অভিজ্ঞতা ছিল সব কিছু মিলিয়ে। তার পরবর্তীতে আমি আরেকটাও দিয়েছিলাম, সেটাও মানে চমৎকার নাটক ছিল। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে না ভাই, আমি অভিনেতা মানুষ, আমি অভিনয় করে খাই, এই ভালো আছি, ওই প্যারার মধ্যে আমার দরকার নাই। যার কারণে আমি নির্দেশনার জায়গাটা থেকে আমি নিজেই সরে আসছি। তবে হ্যাঁ, আমি অন্য কিছু কাজ করেছি, সেগুলোকে আমি, আমার একটা বিজ্ঞাপনী সংস্থা ছিল, আমি অনেকগুলো ডকুমেন্টারি ফিল্মের আমি ডিরেকশন দিয়েছি, ছোটোখাটো কিছু বিজ্ঞাপনেরও আমি নির্দেশনা দিয়েছি, কিন্তু নাটকে আমি আর যাইনি। আমিন ভাই, এই যে বললেন একজন পরিচালকের অনেক দায়িত্ব থাকে, অনেক দায়িত্ব মানে অনেক যন্ত্রণা, তবুও আপনি সাহস করেছেন, নাটক বানিয়েছেন, কিন্তু এর বাইরেও কথা থাকে। চ্যানেলের কিন্তু আপনার উপর ভরসা করতে হয়। সেই ভরসাটা তাদের কেন তৈরি হয়েছিল, বা বিশ্বাসটা কেন তৈরি হয়েছিল বলে আপনি মনে করেন? তারা কেন ভরসা করেছিল এক্স্যাক্টলি সেটা তো আমি জানি না, তবে একটা বিষয় হতে পারে যে আমি যেহেতু একটু পরিচিত মুখ। আর প্রথম যে বিষয়টা হলো, আমি যখন তাদেরকে গল্পটা শোনালাম, এবং গল্পটা যিনি লিখেছেন বৃন্দাবন দাস, তার সম্পর্কে তো আর নতুন করে বলার কিছু নেই। তো সব কিছু মিলিয়ে তারা গল্পটা খুব পছন্দ করলো। হ্যাঁ, তো সেই জায়গাটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল। আমি মনে করি যে গল্পটা দেখে ওনাদের পছন্দ হয়েছে, এবং ওনারা বিশ্বাস করেছে যে উনি যেহেতু এত পুরনো মানুষ, নিশ্চয়ই এটা ভালো কিছু হবে। এবং আমি খুবই সৌভাগ্যবান যে আমার নাটকটা খুব, মানে কি বলবো, এটা পরবর্তীতে চ্যানেলে মনে হয় 10-15 বার দেখাইছে, এখনও মাঝে মাঝে দেখায় ওই 2টি নাটক। সেটাই, কেউ বিশ্বাস করলে সেই বিশ্বাসটা রাখতে পারা অনেক কঠিন কাজ, এবং সেটা অনেক ভালো লাগে রাখতে পারলে। নিঃসন্দেহে। আপনি যে এই নাটকের কথা বললেন, সেখানে আপনি অভিনয় করেছেন। অভিনয় করে পরিচালনা করা, কিংবা পরিচালনা করে অভিনয় করা, সেই কাজটা আসলে কতটা কঠিন? আপনি যে যন্ত্রণার কথা বললেন সেটা তো আছেই, কিন্তু এইখানে আসলে যন্ত্রণা কতটা হয়? না, এখানে আমার খুব বেশি কষ্ট হয়নি, কারণ আমার যিনি সহকারী ছিলেন তার উপরও আমার এক ধরনের আস্থা ছিল। আর সবচেয়ে বড় কথা হলো যে নাট্যকার চেয়েছে যে আমি যেন মেজো জামাইয়ের চরিত্রটা যেন আমি করি। হ্যাঁ, নাট্যকার নিজেও বড় জামাই চরিত্র অভিনয় করেছে, এবং চরিত্রটা খুবই ইন্টারেস্টিং ছিল আর কি। সে হলো এক ধরনের সুবিধাবাদী আর কি। হ্যাঁ, সে মনে করেন যে কোনো পক্ষেই যেতে চায় না, সে মোটামুটি মাঝামাঝি অবস্থানে থেকে তার মানে সব দিকে সে ব্যালেন্স করে চলতে চায় আর কি। তো গল্পটা খুবই চমৎকার ছিল সত্যি কথা বলতে। আমিন ভাই, সাধারণত টেলিভিশনে ব্যস্ত হয়ে উঠলে আমরা খুব কম অভিনেতাকেই মঞ্চে সেভাবে নিয়মিত হতে দেখি, কিন্তু আপনি 2টা জায়গায় চালিয়ে যাচ্ছেন। টেলিভিশনে জনপ্রিয়তা পাওয়ার পর মঞ্চে যখন যান, তখন সেই মানুষগুলো আপনাকে খুব কাছ থেকে দেখে। তারা কি ধরনের প্রতিক্রিয়া দেখায়, আর আপনি কতটা উৎসাহিত হন, এবং এই মুহূর্তে কি কাজ করছেন মঞ্চে? মঞ্চের যেটা সবচেয়ে বড় সুবিধা হলো যে দর্শকদের কাছ থেকে মানে যে সরাসরি রিয়েকশনটা পাওয়া যায়, এটা প্রতিটা অভিনেতা অভিনেত্রীর কাছে একটা মানে বিশাল পাওয়া, যেটা সত্যি কথা। তো
তো আমরা যারা মানে টেলিভিশনে পরিচিতি পাওয়ার পরেও মানে মঞ্চে কাজ করি, আমার মনে হয় যে মঞ্চের প্রতি যে ভালো লাগাটা আপনাকে শুরুতে বলেছি যে অদ্যাবধি, যদিও এখন হয়তো আমরা সেভাবে মঞ্চে সময় দিতে পারি না, তারপরেও যে পুরনো নাটক যেগুলো আমি করেছি এখনও যদি মঞ্চায়ন হয়, আমাকে যদি বলা হয় যে আগামী 10 তারিখে শো আছে মঞ্চের, আমি কিন্তু এখনও ওইটাকে প্রেফার করি আগে। কারণ আমি তো মঞ্চ থেকে উঠে আসা, ওখান থেকে আমি শেখার চেষ্টা করছি, এখনও করছি। মঞ্চের শেখার কোনো শেষ নাই, যে কোনো কাজেরই শেখার তো কোনো শেষ নাই। তো মঞ্চের প্রতি একটা আলাদা আবেগ, একটা আলাদা ভালোবাসা আছে। তো যার কারণে আমি আজকে যে পরিচিতিটুকু পেয়েছি সেই মঞ্চ থেকে কাজ করে এসেছি বলেই তো আমি পেয়েছি। সুতরাং মঞ্চের প্রতি একটা অন্যরকম টান এখনও আছে। মঞ্চে অনেক বছর ধরে কাজ করছেন, কিন্তু নিজের কিছু কাজ থাকে আলাদা করে বলার মতো। আপনি যদি আলাদা করে কিছু কাজের কথা বলেন, কোনগুলোর কথা বলবেন মঞ্চে? মঞ্চে তো আসলে অনেকগুলো কাজ করেছি, তারপরেও কিছু কিছু চরিত্র থাকে নিজের পছন্দের, এবং কিছু কিছু চরিত্র দর্শকদেরও ভালো লাগার থাকে যেগুলো। সেরকম আমার কয়েকটা নাটকের নাম বলি আপনাকে। মামুনুর রশিদেরই লেখা একটি নাটক ইবলিশ। ইবলিশে আমি একটি চরিত্র করতাম, গ্রামের জোরদারের ছেলে আর কি, মেরাজুল। তার চরিত্রটা খুবই মজার ছিল। বাপে একের পর এক বিয়ে করে যাচ্ছে, কিন্তু পোলারে বিয়ে করে না। এই সে বাপের লগে দ্বন্দ্ব, যে তুমি মানে জোড়ায় জোড়ায় বিয়ে করতেছো, অথচ আমার একটাও বিয়ে করো না, এরকম একটা চরিত্র ছিল। এবং এই চরিত্রটা খুবই মানে দর্শকদের একটা প্রিয় চরিত্র ছিল, এটা মনে আছে। আর মামুন ভাইয়ের আরেকটা নাটক ছিল ওরা কদম আলী। সেই নাটকে আমি একটা জাহাজের সারেঙের চরিত্র অভিনয় করেছিলাম। ওই চরিত্রটা আমারও খুব পছন্দের, এবং ওইটাও একটা দর্শকপ্রিয় চরিত্র। আমি আসার আগে এই নাটকটি, এই চরিত্রে অভিনয় করতো সালাউদ্দিন লাবলুর মতো গুণী অভিনয়শিল্পী, আজিজুল হাকির মতো গুণী অভিনয়শিল্পী। পরবর্তীতে ওনারা যখন সময় দিতে পারছে না, পরবর্তীতে এই চরিত্রগুলোতে, এই মেরাজুল চরিত্র ওনারা দুজন অভিনয় করেছে, আমি অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। এছাড়া মঞ্চে আমার আরও অনেকগুলো কাজ আছে, যেমন আমাদের ময়ূর সিংহাসন মান্নান হীরার লেখা একটি নাটকে, সেই নাটকেও আমার একটা উল্লেখযোগ্য চরিত্র, এটাও অনেক দর্শকপ্রিয় চরিত্র। আমিন ভাই প্রচুর কাজ করেছেন। নাটকের কথা যদি বলি, সেখানে আলাদা করে যদি আপনাকে বলতে বলি যে কিছু কিছু নাটকের নাম বলেন, আপনার জন্য কঠিন হয়ে যাবে। তবু কিছু নাটক হয়তো ভোলা যাবে না, আপনি আলাদা করে বলবেনই। ইতিকথার কথা বাদিয়ে দিলাম, এরপরও তো অনেকগুলো উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেছেন। দু একটা নাটকের নাম যদি একটু শুনতে চাই। অনেক নাটক তো করেছি, কিন্তু সব নাটক তো আর এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু কিছু উল্লেখযোগ্য নাটকের কথা বলছি। মামুন ভাইয়ের আরেকটি নাটক ছিল সুন্দরী, আমাদের সুন্দরবনের উপরে ওনার একটা ধারাবাহিক নাটক ছিল। সেই নাটকে আমি একটা ফরেস্ট গার্ডের চরিত্র অভিনয় করেছিলাম, এবং ওইটাও একটা আমার মনে রাখার মতো একটা কাজ ছিল। ওইখানে অনেক গুণী শিল্পী ছিল। আর এছাড়া বাংলাদেশের মনে হয় প্রথম কি দ্বিতীয় ধারাবাহিক নাটক, প্রথমে সম্ভবত শিল্পী নামে একটি নাটক ছিল। সেখানেও আমাদের অনেক বড় বড় শিল্পীরা ছিল, মানে নাম বলে শেষ করা যাবে না। ওইটা একটা আমার উল্লেখযোগ্য কাজের মধ্যে একটি। এছাড়া আমার আরও দু একটা কাজের কথা না বললে নয়। সালাউদ্দিন লাবলু ভাইয়ের আমি অনেকগুলো কাজ করেছি যেগুলো খুবই দর্শক প্রিয়তা পেয়েছে গ্রামীণ প্রেক্ষাপটে, যেমন আপনার বাড়াবাড়ি, গন্তব্য চুনখালি, কবিরাজের বইয়ের একটা ছেলে বন্ধু ছিল, হ্যাঁ, এরকম কিছু নাটক ছিল যেগুলো মানে খুবই চমৎকার নাটক ছিল। আর গিয়াসউদ্দিন সেলিমের একটি নাটক করেছিলাম আমি, পাপ পুণ্য, ওটি সম্ভবত টেলিফিল্ম ছিল। আমরা জামাল কামাল যে চরিত্রটা করেছিলাম একটু মজার চরিত্র ছিল, তো সেই কারণে আমাদের নাট্য নির্মাতারা আমাদের একটু মজার চরিত্রে আমাদেরকে নিতে চাইতেন। কিন্তু গিয়াসউদ্দিন সেলিম আমাকে যে চরিত্রটি দিয়েছিলেন একটু ভিন্ন রকম চরিত্র, এবং সেই চরিত্রটা আমার মনে দাগ কেটে আছে যে আমি একটু নিজের ট্র্যাকের বাইরে গিয়ে আমি ওই চরিত্রটি করেছিলাম। এটা আমার একটা উল্লেখযোগ্য কাজ। এছাড়া আবু সাইদ ভাইয়ের কিছু কাজ করেছিলাম, ওনার ছবিও আমি করেছি। আবু সাইদ ভাইয়ের বেশ কয়েকটা কাজ আমি করেছি। আর আমাদের প্রয়াত আব্দুল আল মামুন ভাইয়ের আমি কিছু কাজ করেছিলাম, খুবই চমৎকার কাজ ছিল। আর এখন তো মনে করেন অনেক নাট্য নির্মাতা আছেন, অনেকেরই চমৎকার চমৎকার কাজ হচ্ছে, তাদের কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। মানে ওগুলোর নাম বলে শেষ করা যাবে না। আমিন ভাই, যদি ব্যস্ততার কথা বলি, প্রচণ্ড ব্যস্ত আপনি। একটা সময় গিয়ে আমরা দেখি যে শিল্পীরা কিছুটা কম ব্যস্ত হয়ে পড়েন বা প্রচুর অবসর টাইম তাদের থাকে, কিন্তু আপনার ব্যাপারে যতটুকু আমরা জানি সাংঘাতিক ব্যস্ত থাকেন, তার মানে কাজ করছেন।
এই সময়ের উল্লেখযোগ্য কিছু কাজ যদি বলেন যে কি নিয়ে ব্যস্ত আছেন মূলত। এখনকার যে ব্যস্ততাটা আসলে আপনি তো জানেন আমাদের এখন টিভি চ্যানেলের পাশাপাশি এখন ইউটিউব চ্যানেল আছে প্রচুর। তো আমি যদি বলি সত্যি কথা বলতে এখন আমি অনেকগুলো ইউটিউব চ্যানেলের কাজ করছি এবং পাশাপাশি চ্যানেলের কিছু ধারাবাহিক নাটকে আমি কাজ করছি। বেশ কয়েকটি চ্যানেলে আমার ধারাবাহিক যাচ্ছে, তো সেটা নিয়ে ব্যস্ততা। আর মাঝে মাঝে এখন তো আমাদের ওবিসি নিয়েও এক ধরনের ব্যস্ততা আছে। আর ইউটিউব চ্যানেলের নাটক আমার এখন অনেক করা হয়। আমিন ভাই, আপনি মডেল হিসেবে কাজ করেছেন, অর্থাৎ বিজ্ঞাপনে কাজ করা। প্রথম বিজ্ঞাপন কোনটা ছিল, আর তারপর মনে হয় সর্বমোট কতটা বিজ্ঞাপনে কাজ করেছেন? আমি খুব বেশি যে টিভিসি করেছি তা নয়, করেছি মোটামুটি, এবং কিছু ভালো ভালো ব্র্যান্ডের আমি কাজ করেছি। তবে প্রথম আপনি যেটা জানতে চাইলেন বলি, সেটা ছিল আপনার আমাদের ক্রীড়া উন্নয়ন তহবিলের যদি লেগে যায়, আচ্ছা, হ্যাঁ, ওই লটারি টিকিটে হ্যাঁ। সেই বিজ্ঞাপনটি করেছিলাম। সেটা আমার জীবনে প্রথম ছিল এবং আমার কোয়ার্টিস্ট ছিল আমারই বড় ভাই তুষার ভাই, শক্তিশালী অভিনেতা উনি, আর আমাদের চলচ্চিত্রের একজন নায়িকা ছিল সম্ভবত আঁখি নাম। আমরা তিনজন ছিলাম সেই বিজ্ঞাপনের আর্টিস্ট। আমিন ভাই, আমরা যে কাজই করি দিন শেষে পরিবারের কাছে ফিরতে হয়। পরিবারের খবরটা একটু জানবো, কারা কারা আছেন, তারা কে কী করছেন? পরিবারের সাপোর্টটা একটা অনেক বড় জিনিস। আর বিশেষ করে আমরা যারা মিডিয়ায় কাজ করি, আমাদের যে জীবনযাত্রা, আপনি নিজেও তো এরকম কাজের সাথে সম্পৃক্ত আছেন, তো সেখানে পরিবারের সহযোগিতা যদি আমার না থাকতো তাহলে কিন্তু আমি অদ্যাবধি কাজ করে যেতে পারতাম না। কারণ আমাদের নানান প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। সে প্রতিকূলতায় সবসময় আমাদের সঙ্গে কিন্তু পরিবার স্যাক্রিফাইস করে দেয় একদম। যেমন শুরুর কথাটাই বলি, আমি যখন প্রথম নাটক করার জন্য আরণ্যক নাট্যদলে যোগ দিই, আমি কিন্তু আমার বাবাকে জানাইনি দীর্ঘদিন, কিন্তু আমার মায়ের একটা নীরব সমর্থন ছিল। সেই সমর্থন না থাকলে আমার কিন্তু কাজ করে যাওয়া হতো না। পরবর্তীতে আমার আব্বা জেনেছে, যখন দেখেছে আমি জড়িয়ে পড়েছি, শোতে যাচ্ছি এখানে ওখানে, তো আর ফেরানোর উপায় নাই। বাবারও সমর্থন ছিল এবং পরবর্তীতে মানে বাবার এত সমর্থন ছিল যে আমার মনে আছে যে আমি একটি ছবি করেছিলাম রং নাম্বার। সেই রং নাম্বার ছবির ডাবিংয়ের সময় বাবাই আমাকে এফডিসিতে নামিয়ে দিয়ে তারপরে উনি অন্য জায়গায় গেলেন। এরকম ছিল আর কি বাবার সহযোগিতা। তো বাবা মার কথা তো বললামই। পরবর্তীতে বিবাহিত জীবনে স্ত্রীর সহযোগিতা, তার সাপোর্ট যদি আমার না থাকতো তাহলে আমি এই যে এখন যে রাত বিরাতে আমাদের যে শুটিংয়ের যে কার্যক্রম, মধ্যরাতে ফেরা, তারপর দিন আবার সকালবেলা যাওয়া, এই যে এগুলোকে নীরবে সহ্য করে যাওয়া, এগুলো পরিবারের সাপোর্ট না থাকলে কখনোই সম্ভব না। সেটা সবার ক্ষেত্রেই। তো আমার স্ত্রীও কিন্তু সে আমার এই বিষয়টাকে সাপোর্ট করেছে। সেও একটু গান বাজনার লোক ছিল, সে গান একটু শিখেছে এবং তার কণ্ঠ ভালো। কিন্তু যা হয় সংসার জীবনে আসলে সেটা আর ওইভাবে সেটাও বলবো যে আপনার জন্য স্যাক্রিফাইস করা। তিনিও যদি সেভাবে সময় নিয়ে নিতেন সে গানের জন্য, তাহলে হয়তো কারো কাজটাই ঠিকঠাক হতো না। হ্যাঁ, সেও মনে করেন যে সেই মানসিকতার লোক বলেই আমাকে এই নীরবে সমর্থনটুকু, কষ্টটুকু সহ্য করে আমাকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং আমি কাজ করার সুযোগটা পাচ্ছি আর কি। সন্তানদের ব্যাপারে একটু যদি বলেন। সন্তানরা আমার এখনো লেখাপড়ার মধ্যে আছে এবং আমার বড় ছেলে সে আমার এই মানে অভিনয় করাটাকে নিয়ে সে খুবই পছন্দ করে। আমি কখন কোন নাটক করছি, আজকে এটা দেখছি, কোন জামাটা পরছি, পরদিন কোনটা পরবো, কোন নাটকের কী পোশাক আশাক, সব তার নখদর্পণে থাকে। সে আমার অভিনয়টাকে খুব এনজয় করে। আমিন ভাই, আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আপনার অভিনয় ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা স্পর্শ করিনি এখনো, সেটা চলচ্চিত্রে আপনি অভিনয় করেছেন। একটু জানবো অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিজ্ঞতা ভালো, কিন্তু আমার খুব বেশি চলচ্চিত্রে অভিনয় করা হয় নাই। যেমন আমার প্রথম যে ছবিটাতে আমি কাজ করেছিলাম রং নাম্বার, একজন গুণী পরিচালক মতিন রহমান, ওনার ছবি দিয়ে আমার চলচ্চিত্র অঙ্গনে শুরু। পরবর্তীতে আমি হৃদয়ের কথা নামে একটা ছবি করেছি, জানেন হৃদয়ের কথা যে আমি ছবিটি করেছি, সেটা একটা দর্শকপ্রিয় ছবি ছিল। সেখানে আমার একটা ছোট্ট চরিত্র ছিল, আমি নায়কের বন্ধু ছিলাম, সেটা উল্লেখ করার মতো। এর পরবর্তীতে সাইদ ভাইয়ের যে ছবিটা করেছিলাম, শাস্তি সম্ভবত নাম, তারপরে উত্তম আকাশের ধূসর কুয়াশা, আর শাহিন সুমন ভাইয়ের লাভ ম্যারেজ, এগুলো উল্লেখযোগ্য ছবি। চলচ্চিত্রের বিষয় যেটা বলি সেটা হলো যে আমি আরও অনেক সুযোগ পেয়েছিলাম,
কিন্তু যে চরিত্রগুলোর জন্য আমাকে ওনারা ডেকেছেন সেই চরিত্রগুলো আমার অতটা মনোপুত হয়নি, যার কারণে আমি চলচ্চিত্রে করেছি সর্বমোট হয়তো 13-14টার মতো করেছি আমি, কিন্তু যেই কয়টার কথা বললাম সেগুলো মোটামুটি উল্লেখযোগ্য ছিল। নানা রকম ব্যস্ততা নিয়ে জীবন কেটেছে আপনার, কাটছে। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র, ওভিসি, টিভিসি ইত্যাদি ইত্যাদি। আপনার এই যে ব্যস্ততা, এই ব্যস্ততা থাকুক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন আপনি। আপনাকেও ধন্যবাদ, এবং আমাকে যে আজকে আপনারা স্মরণ করেছেন এজন্য আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আর সবচেয়ে বড় কথা যে আমার যারা দর্শক আছেন, যাদের কাছে আমি একজন অভিনেতা হিসাবে আছি, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আমি যেন ভালো থাকি, এবং যতদিন সুস্থ থাকি ততদিন যেন আমি আপনাদেরকে একটু ভালো কাজ উপহার দিতে পারি, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম অভিনেতা আমিন আজাদের সঙ্গে। তিনি বলছিলেন তার ব্যক্তি জীবনের কথা, কর্মজীবনের কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে ঢাকায় থাকি অনুষ্ঠানে আমরা অন্য কোনো গুণী মানুষের মুখোমুখি হব, জানবো তার নানা রকম কথা, অবশ্যই কর্মজীবনের কথা, ব্যক্তি জীবনের কথা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি, ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।